ফেনী সহ 11টি জেলায় হয়ে গেছে সাম্প্রতিককালে বন্যা এবং ফেনীবাসী এত ভয়াবহ বন্যা সাম্প্রতিককালে কিন্তু দেখেননি এবং বলা হয় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হচ্ছে এটাই 2024 সালের বন্যা। দর্শক, এই বন্যার পানি যত কমে আসছে তত কিন্তু বের হয়ে আসছে ক্ষত চিহ্নগুলো, সেগুলো পরিবারের দিক থেকে বিবেচনা করুন এবং যদি খামার বা কৃষি জমিগুলোতে দেখুন তাহলে কিন্তু ক্ষত চিহ্নগুলো একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন। দেখুন এই যে এই খামারটা কোনো একটা কৃষকের বা কোনো একটা খামারের স্বপ্ন, সেই স্বপ্নগুলো কিভাবে মরে আছে বন্যার পানিতে, স্বপ্নগুলো ভেসে গেছে বন্যার পানিতে। প্রত্যেকটা মুরগি প্রায় কিন্তু দেখতে পাচ্ছি মুরগিগুলোর বয়স একেবারে বিক্রির উপযোগী হয়ে আসছিল, কিন্তু তার আগেই সব মরে পড়ে আছে। এখানে শুধু তীব্র পচা গন্ধ ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। কৃষকের স্বপ্ন, খামারির স্বপ্ন কিন্তু সব এভাবেই বন্যার জলে ভেসে গেছে। আমরা চাই এই কৃষক বা খামারিরা খুব দ্রুত যেন পুনর্বাসন প্রক্রিয়ায় চলে আসে, সেই কারণেই তাদের অবস্থা জানার জন্য দীপ্ত কৃষি টিম আমরা চলে এসেছি। সবাইকে স্বাগত জানাচ্ছি দীপ্ত কৃষির আজকের এই পর্বে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো-স্পন্সর্ড বাই এআর মালিক সিডস। আমরা আজকে আছি ফেনীর সোনাগাজীতে। পেছনের খামারটা কি আপনার? জি আমার। খুব দুর্বিষহ অবস্থা, মুরগিগুলো পড়ে কিন্তু এখনো পড়ে আছে। হ্যাঁ, এখনো পড়ে আছে। আসলে তো আমার বেশ কয়েকটা ফার্মে মুরগি মারা গেছে, তো এখন ওই একটা একটা করে পরিষ্কার করতেছে আর কি, জনবলের অভাব। আপনি তো একজন খামারি এবং বেশ সুপরিচিত এলাকায়, আমি যতটুকু জানি। আপনি একজন উদ্যোক্তা, আপনার পাশাপাশি অনেক ক্ষুদ্র উদ্যোক্তা, ক্ষুদ্র খামারিরা আপনার সাথে সম্পর্কযুক্ত। সবার কি অবস্থা দেখছেন বন্যা পরবর্তী সময়? সবার অবস্থা হলো আসলে সবাই খারাপ। যাদের বেশি ছিল তাদের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যাদের কম ছিল তাদের ক্ষতি কম হয়েছে। আমাদের ফেনী জেলায় 5000 ফার্ম আছে, তো মোটামুটি সবাই বেশি আর কম ক্ষতি হয়েছে। আচ্ছা, আপনার কয়টা খামার আছে? আমার নিজের আছে 10টা, আর কাস্টমার আছে। কাস্টমার মিলে টোটালি আমার লেয়ার, ব্রয়লার, সোনালী, কালারবাট মিলে 80,000 মুরগি ছিল। আপনার এবং কাস্টমারের সহ 80,000 মুরগি? 80,000। তার মধ্যে কয়টা বাঁচাতে পেরেছেন? তার মধ্যে 90% মারা গেছে মুরগি, 10% আছে। আচ্ছা, তো পরিবেশক হিসেবে আপনার সাথে যারা সম্পর্কযুক্ত, যে ক্ষুদ্র খামারিরা আপনার থেকে নিয়ে তারা তো আসলে কিছু টাকা দিয়ে বাকিটা আপনাকেই আসলে ইনভেস্ট করতে হয়, তাই না? একটু যদি বলতেন। না, আসলে যে খামারিগুলা ওনারা হয়তো বা কিছু কাস্টমার আছে, ওনারা বাচ্চার টাকা দেয়, আর বাকি খাদ্য, ওষুধ, আদার্স মিলে আরও অন্য যেগুলো আছে এগুলো আমরাই চালাই। সর্বশেষ মুরগি যখন রেডি হয় তখন মুরগিটা আমরা বিক্রি করি, আমরা ওই টাকাটা নিয়ে আসি আর কি। তারপর আবার বাচ্চা দিই। আপনার একটা ইনভেস্টমেন্ট আছে, অনেক বড় ধরনের ইনভেস্টমেন্ট আছে অনেক খামারির সাথে। আপনি কতগুলো খামারি আপনার সাথে কাজ করে বললেন? প্রায় 50 জন খামারির এই ইনভেস্টমেন্টটা, সকল খামারই তো প্রায় নিঃস্ব হয়ে গেছে। সবাই নিঃস্ব হয়ে গেছে। তাহলে আপনি এই টাকাটা কি আর ফেরত পাবেন? টাকাটা আসলে এমনিতে বন্যা ছাড়াও তো আমরা যে কাস্টমারের কাছে যে টাকাটা আটকা পড়ে দেয়, ওই টাকাটা আসলে লওয়ার মতো সুযোগ খুবই কম থাকে, যার কারণে এটা লস খায়, টাকা দিতে পারে না। তারপরে অনেকজনের দেওয়ার মতো অ্যাবিলিটি নাই, দেওয়ার মানসিকতা থাকলে দিতে পারে না, এই অবস্থা। এখন বন্যায় তো সব বেসে গেল, এখন তো আরো অবস্থা খারাপ। এখন তো আমরা কাস্টমারের কাছে টাকা চাওয়ার মতো কোনো এআই নেই, স্কোপ নাই। আপনার এই ব্যবসা আসলে কত দিনের? আমার ব্যবসাটা হলো 21 বছর, 2003 সাল থেকে। তাহলে অনেক অভিজ্ঞতা আপনার। শুধু কি পোল্ট্রি বিজনেসের সাথেই ছিলেন নাকি আরো কিছু ছিল? পোল্ট্রির সাথে ছিলাম। ইদানিং এ তো আমি এখানে কিছু মাছ চাষ শুরু করছিলাম কত 2 মাস আগে থেকে। মাত্র 2 মাস? জি। সেগুলো কি কিছু টিকে আছে? না, কিছুই নেই, সব চলে গেছে। তাহলে ইনভেস্টমেন্টটাই চলে গেছে। আপনি তো বলছেন যে আপনার 100% ইনভেস্টমেন্টের মধ্যে 10% আছে, বাকি 90%ই চলে গেছে। এটার আনুমানিক আর্থিক মূল্য কত দাঁড়াতে পারে ভাই? আনুমানিক 4 কোটি টাকা। 4 কোটি টাকা আপনার পুরো নদীর জলে ভেসে সবই চলে গেছে। আচ্ছা, এখন আপনার সাথে বা আপনার সংশ্লিষ্ট
এই ব্যবসার মাধ্যমে আসলে পরিবারের সবাই কি এই ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে নাকি? মোটামুটি আসলে আমরা যারা বিজনেস আছি বা খামার যারা করে তারাই তো আসলে এই ব্যবসা দিয়ে তো পরিবার চলে, পরিবার পরিজনের ব্যবসা দিয়ে চলে, মেন ইনকামে আসলে ফার্মের থেকে আসে। তাহলে এখন চলছেন কিভাবে, এখন জীবন চলছে কিভাবে, এগিয়ে নিয়ে যাচ্ছেন কিভাবে? এখন আসলে আমরা এখন এই মুহূর্তে আসলে টাকা পয়সা এই অনেক কষ্টের মধ্যে আমি আছি, যে তা না সবাই আছে। তো এখন আবার নতুন করে আবার যদি উদ্যোগ নিতে হয়, হয়তো বা লোন নিতে হবে, কোনো না কোনো মাধ্যম ওইতে আবার চালু করতে হবে আর কি। কিছু ভাবছেন কি করবেন? অবশ্যই আমরা যদি ওইটাই যে লোন নিতে হবে ব্যাংকে, ব্যাংকে আমাদেরকে যদি আবার যদি লোন দেয় বিনা সুদে, তাহলে আমরা আবার ব্যবসা করব। আশা করি ইনশাল্লাহ আগের মতো আবার ব্যবসা দাঁড়াতে পারবো। আপনি তো একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিবেশক হিসেবে আছেন, তাই তো? তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে সরকারি প্রণোদনা বা সরকারি সহযোগিতার পাশাপাশি বেসরকারি উদ্যোগেও এগিয়ে আসাটা উচিত? মনে অবশ্যই করি। বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে বা যে কোম্পানিগুলো আছে, খাদ্য বাচ্চা যাদের আছে, তারা যদি আমাদের এলাকায় মানে আমাদের ফেনী, বাট, নোয়াখালী 4টা জেলায় বন্যা হয়েছে আমাদের এই কেন্দ্রিক, তো এই 4টা জেলাতে যদি বাচ্চা খাদ্য যদি বাচ্চা রেটটা যদি আমাদেরকে সোয়ানি পর্যায়ে যদি দেয় কম রেটে, আর খাদ্য রেট অবশ্য কমাইতে পারে, কিছু কমাইছে, বাট এখন যদি আরও যদি কোম্পানি যদি খাদ্য রেটটা যদি আরও কমায়, তাইলে আমরা যে উৎপাদন খরচ হয়তো বা এখন দেখা গেছে আমাদের ব্রয়লারের 150 টাকার উপরে পড়ে, আমরা বিক্রি করি 135-140 টাকা, আরও 10-15 টাকা আমরা ভর্তুকি দিতে হয়। তাই এখন উৎপাদন খরচটা যদি আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, তাইলে আমরা যদি 150 টাকা ফেলা যদি ব্রয়লার বিক্রি করি, তাইলে হয়তো আমাদের কিছু প্রফিট থাকবে। আচ্ছা আচ্ছা, একদমই তাই। শুধু 4টি জেলায় না, আমি যতটুকু জানি যে 11টি জেলায় হচ্ছে বন্যা হয়েছে। তো এই বন্যা কবলিত খামারিদেরকে আসলে টিকিয়ে রাখার জন্য সরকারি বেসরকারি উদ্যোগ দুটোই আসলে প্রয়োজন। দুইটারে আমাদেরকে আমরা সহযোগিতা চাই এবং অতি দ্রুত প্রয়োজন। আচ্ছা, আমরাও আশা করি আপনি সহ যারা ক্ষুদ্র খামারি আছে, মাঝারি খামারি আছে, তারা যে ক্ষয়ক্ষতির মধ্যে দিয়ে যাচ্ছে এই মুহূর্তে, তারা খুব দ্রুত আসলে ঘুরে দাঁড়াক, তাদের স্বপ্নটা আবার সুন্দরভাবে গড়ে তুলুক। আপনি ভালো থাকেন। আমি আরও খামারিদের কাছে যাব, তাদের কীরূপ অবস্থা সেটা একটু তুলে ধরার চেষ্টা করব। ভালো থাকেন তাহলে। আল্লাহ হাফেজ। ভাই, এত বড় একটা শেডের একটা মুরগিও কি বাঁচাতে পারেন নাই? না না, একটা মুরগিও বাঁচাতে পারি নাই। এগুলো সবগুলো আপনার বন্যার পানি, এতটুকু পানি উঠছে, পানির ভিতরে সব মুরগি মারা গেছে। দর্শক, আমরা দীপ্ত কৃষি টিম যখন কোনো খামারে যাই, মুরগির খামার হোক, গরুর খামার হোক, যে কোনো খামারেই যাই, তখন খামারিকে যখন জিজ্ঞেস করি এই খামারের মুরগি বা এই গরু আপনি কিভাবে পালেন, বলে যে সন্তানের মতো পালি। দর্শক খেয়াল করুন, আমার চারপাশে বিশাল বড় একটা শেড, খুব সুন্দর করে বানানো, অনেকগুলো খাঁচা, কিন্তু একটাও মুরগি নেই। এখন যা অবশিষ্ট আছে সেটা হচ্ছে পচা গলা গন্ধ। এই যে মৃতদেহ, মুরগির মৃতদেহ থেকে পচা গন্ধ বেরোচ্ছে, আর দু একটা মৃতদেহ পড়ে আছে, কিছু ডিম পড়ে আছে যেগুলো পচে গেছে, এছাড়া কোনো কিছু অবশিষ্ট নেই। ভাই, এই যে এত বলছিলেন যে এতগুলো মুরগি, কিন্তু একটাও বাঁচাতে পারেন নাই, আসলে কি হয়েছিল? ওটা তো আমাদের বন্যার কারণে আমরা মুরগিগুলো বাঁচাতে পারি নাই। আমাদের প্রথমত আমরা নিজে বাঁচতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে। আমরা অন্য জায়গায় 3তলা বিল্ডিংয়ের উপরে যাই আমরা যান বাঁচাইছি। আমাদের যে পানি এত দ্রুত আকারে ওই দিক থেকে পানি আসছে, পানি আপনার এই লেভেল পর্যন্ত পানি উঠছে। এখানে আমরা তো এই জন্য আমরা চলে গেছি। মুরগি এখানে ছিল, সব মুরগি এখানে মরা ছিল। আপনারা যখন চলে যান বা যখন বুঝতে পারেন, একটু সামনে এগিয়ে আসেন না ভাই, আপনারা যখন বুঝতে পারেন যে বন্যার পানি আসছে, তখন কি কোনো সতর্কতা পেয়েছিলেন যে আচ্ছা চলে যেতে হবে বা মুরগিগুলোকে নিয়ে আর একটু উপরে কোনোখানে রেখে দেই? না, ওরকম আমরা কোনো সতর্কতা পাই নাই। কতক্ষণের মধ্যে পানিটা চলে আসে? এটা জাস্ট 1 ঘন্টার ভিতরে পানিটা দ্রুত আকারে উঠে গেছে। তার মানে কোনো পূর্ব সতর্কতা, মুরগি অন্য জায়গায় নেওয়া? না, অন্য জায়গায় নেওয়ার মতো ওরকম আমাদের প্লেস ছিল না। কতগুলো লেয়ার মুরগি ছিল ভাই? এখানে 3000 লেয়ার মুরগি ছিল। আপনি তো অনেক আগের একজন খামারি। প্রায় 15 বছর যাবত এই খামার করি। 15 বছরে কখনো এরকম লসের সম্মুখীন? না, এরকম লস হয় নাই। করোনাকালীন কিছু লস হয়েছিল, ওখান থেকে যে লসটা হয়েছে ওটা কাটিয়েছি আপনার এতদিন পর্যন্ত। কিছুটা এই লাইনে আসছি, লাইনে আসার পরে এখন এই বন্যা আসছে। বন্যা আসার পরে তো আমাদের এই পুরা খামারের মুরগিগুলো সব মারা গেছে। এমনিতেই আমরা যখন বিভিন্ন খামারের কাছে যাই, শুনি যে তারা এমনিতেই হিমশিম খেয়ে যায়, খাদ্যের দাম বৃদ্ধি, ওষুধের দাম বৃদ্ধি, তারপরে এই যে এত বড় একটা বিপর্যয়,
এটা তো আপনাদেরকে কি একেবারে নিঃস্ব করে দিয়েছে? আমাদেরকে একেবারে নিঃস্ব করে দিয়েছে। আপনার কি এছাড়া আর কোনো পেশা আছে? এছাড়া আমার এই আছে আমন ধানের ছিল ওই প্রায় 300%, ওই আমন ধান সবগুলো আমার পানিয়ে তলিয়ে গেছে। বীজতলার করছিলাম, বীজতলা সব পানিয়ে তলিয়ে গেছে। অনেক টাকা ইনভেস্ট করেছেন? অনেক টাকা ইনভেস্ট, ওইখানে প্রায় 2-3 লক্ষ টাকার মতো ইনভেস্ট করা ছিল, ওগুলো চলে গেছে। তার মানে কৃষি এবং খামার করেই আপনার সংসার চলতো? হ্যাঁ, কৃষি এবং খামার করে আমার সংসার চলতো, আমার পরিবার চলতো। পরিবারে কে কে আছে? পরিবারে আমার মা আছে, বাবা আছে, আমার ওয়াইফ আছে, ছেলে সন্তান আছে। এখন ওদেরকে যে পড়ালেখার টাকা পর্যন্ত জোগাড় করতে আমাদের কষ্ট হয়ে গেছে, হিমশিম খাচ্ছি আমরা। এখন আমাদের কাছে টাকা পয়সা নাই, এদিকে আমাদের যে কিছু লোন ছিল, কিস্তি ছিল, ওই কিস্তির টাকার জন্য আমাদেরকে বাড়তি চাপ দিতেছে যে এখন বাড়িতে আসি, কিস্তিওয়ালা বাড়িতে আসি বসে থাকা। আমরা ওই টাকাগুলা 24% হারে ওই টাকাগুলো আমরা নিয়েছিলাম। 24%? আচ্ছা, ওটা দিয়েই কি আপনি এখানে ইনভেস্ট করেছিলেন? হ্যাঁ, ওই টাকা দিয়ে আমরা এখানে ইনভেস্ট করছিলাম। এখন কি সেই কিস্তির জন্য? হ্যাঁ, কিস্তির জন্য আমাদেরকে খুব জোরালোভাবে ওনারা আসি, বাড়িতে বসে থাকে কিস্তি নেওয়ার জন্য। কাল পরশু খাবারের টাকা আছে তো? না, খাবারের টাকাও নাই, আমাদের পরিবারের অবস্থা একেবারে খারাপ। তো আমরা এখান থেকে ইনকাম আসলেও তো আমরা ওই টাকা দিয়ে আমরা খাবার খেয়েছি, খাদ্য আনছি। এখন তো আমাদের কোনো ইনকামে নাই। এখন যে চাষাবাদ ছিল, ওই চাষাবাদ আমাদেরকে সব কিছু চলে গেছে বন্যায়। আচ্ছা, এই যে বলছেন যে আপনি 24% হারে ঋণ নিয়েছিলেন, এখন কত টাকা আনুমানিক নিয়েছিলেন? প্রায় 20 লক্ষ টাকা। কয়েকটা এনজিও থেকে নিয়েছি, 5 লাখ, 4 লাখ, 3 লাখ এভাবে নিয়ে ওখান থেকে আবার এই 24% হারে টাকাগুলো নেওয়ার পরে ওই কিস্তিগুলো আমার চলমান ছিল। এখন ওই কিস্তি আমরা দিতে পারছি না। এখন যদি সরকার যদি এটা একটা পদক্ষেপ নেয় তাহলে আমাদের জন্য সহজ হবে। 6 মাস বা 1 বছর কিস্তি দেওয়া লাগবে না, ওরকম একটা করে দিলে সরকার আমাদের জন্য ভালো হবে। আর যদি সরকার আমাদেরকে খামার করার জন্য বিনা সুদে একটা লোনের ব্যবস্থা করে দেয়, তাহলে আমরা আগে 3000 ছিল, এখন 1000 দিয়ে আমরা যদি আরম্ভ করি, তাহলে দেখা গেলো যে আমরা আবার 3000 যাতে কোনো এক সময় করতে পারি। ওরকম সরকার যদি আমাদের একটা লোনের ব্যবস্থা করে দেয়, এটাই আমাদের চাওয়া। আচ্ছা, যখন আপনি আবার এখানে আসলেন, আপনার তো চিরচেনা খামার, সবসময় এখানে খাবার দেন, পরিচর্যা করেন, আবার যখন আসলেন কি নৌকা নিয়ে আসছিলেন? না, নৌকা না, আমরা পানি কমার পরে যা আসি দেখি যে কি তখন মুরগিগুলো সব মরে এখানে ফসি গলি আছে। 2-3 দিন পরে আসছিল এখানে পানি ছিল তো অনেক না, একটা মুরগিও বেঁচে ছিল। সব মুরগি দেখেন এখানে ডিম আছে, সবাই ডিমগুলো ফসে আছে, মুরগি ফসে আসছিল। নতুনভাবে যদি ব্যবসা শুরু করতে চান, আবার যদি মুরগি আনতে চান, তাহলে একটা টাকার দরকার। তারপরে শেডের অবস্থাও তো নাজেহাল দেখতে পাচ্ছি। এগুলোকে আবার তৈরি করতে হলে কি আবার অনেক টাকা লাগবে? আবার অনেক টাকার দরকার, অনেক টাকা পুঁজি লাগবে। এখানে ক্ষতি হয়েছে শেডে? এখানে শেডে যেমন ফ্লোরগুলো এগুলো না করলে এখান থেকে পানি ঢুকে এখানে গন্ধবাস হয়ে যাবে, মুরগিরা ফেটে যাবে। এখানে জীবাণুর কিছু ব্যাপার আছে, এগুলো আর কি। আবার নতুনভাবে সবকিছু শুরু করতে হবে? হ্যাঁ, নতুনভাবে সবকিছু শুরু, বাচ্চা উঠাইতে হবে, উঠায় এগুলো নার্সিং করে বড় করতে হবে। এখন যে পরিস্থিতি সেটা যদি চলতে থাকে তাহলে তো কিছুদিন পরে আসলে পরিবার নিয়ে চলাটা হিমশিম খাচ্ছি। এখন হিমশিম খাচ্ছি। তাহলে আপনার আসলে চাওয়াটা কি, এখন কি করবেন? এখন আমাদের চাওয়া হলে যদি সরকার যদি আমাদেরকে কোনো একটা ব্যবস্থা করে যে আমরা ক্ষতিগ্রস্তদেরকে, তাহলে আমরা এটাই পাওয়া আমাদের, আর না হয় আমাদের কিছু করার নাই। আমরা যে অবস্থা, এই অবস্থা আমরা একেবারে শূন্য হয়ে গেছি। একদমই তাই। দর্শক, আমরা বানভাসী মানুষের আর্তনাদ শুনে যেমন সর্বস্তরের মানুষ একত্রে চলে এসেছি বানভাসী মানুষকে সাহায্য করতে, তেমনি এই যে এই খামারিদের কি আর্তনাদ আপনারা শুনতে পাচ্ছেন কিনা? তারা কিন্তু খুব নাজেহাল অবস্থায় আছে, খুব নাজুক অবস্থায় আছে। এই মুহূর্তে কিন্তু খুব দ্রুত যদি আমরা রেসপন্স না করি, এই খামারিদের পাশে না দাঁড়াই, তাদের আবার একটা কিছু তৈরি করার যদি সুযোগ করে না দিই, তাহলে কিন্তু তাদের খামারিদের পরিবার যেমন সংকটে পড়বে, তেমনি খামারি আবার নতুনভাবে তৈরি করাটাও খুবই কষ্টসাধ্য হয়ে যাবে। আমরা আশা করি সংশ্লিষ্ট মহল, সরকার এবং বেসরকারি উদ্যোগে এই খামারিদের পাশে দাঁড়ান, এবং বিশেষ করে যারা ঋণ দিয়েছেন বা এখন পর্যন্ত যারা কৃষকদের কৃষি ঋণ দিয়েছেন, তারা একটু যদি সহজ শর্ত প্রদান করেন, একটু যদি সময় দেন এই কৃষকদেরকে, তাহলে কিন্তু তারা আবার নতুনভাবে ঘুরে ওঠার একটা স্বপ্ন দেখবে। কি অবস্থা এখন দোকানের? আমাদের অবস্থা আসলে খারাপ। আমি মোহাম্মদ জাফরউদ্দিন, মেসাজপুর উপজেলার পোলট্রি ফার্মের স্বত্বাধিকারী। আসলে বন্যায় আমাদের এখানে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে দোকানের উপরে আপনার এই ল্যাপটপ, এটা আমার বাসার, এখানে 2টা ল্যাপটপ, একটা কম্পিউটার এখানে নিচে আছে, এগুলো সব আপনার পানিতে সব তলিয়ে গেছে এই আর কি।
আচ্ছা দর্শক একটু বলে রাখি, আমি এই মুহূর্তে যেখানে আছি এটা হচ্ছে ফেনী সোনাগাজীর একটি ডেইরি এবং পোলট্রির যে সরঞ্জামাদি, যেমন ঔষধপত্র বা আনুষঙ্গিক যেসব প্রয়োজনীয় আছে ডেইরি এবং পোলট্রি খামার ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেই সরঞ্জামাদি কিন্তু এখানে বিক্রি করা হয়। এবং এই খামারে এই দোকানটাতে আসলে অনেকখানি পানি এসেছিল, যদিও আমি দেখতে পাচ্ছি যে পাকা রাস্তা সামনে, অর্থাৎ এটা কিন্তু প্রায় মেইন রোডই বলা যায় নাকি? অবশ্যই মেইন রোডের পাশের দোকানেও কিন্তু প্রচুর পরিমাণে পানি এসেছে। তো এখন তো মানে কি অবস্থা আসলে? এখন তো আসলে পোলট্রি যে সেক্টরগুলোতে বা যে খামারগুলোতে, এগুলোতে তো অনেক প্রায় খামারিরা নিঃস্ব হয়ে গেছে। হ্যাঁ, আপনাদের এদিকে যত খামারি আছে সবগুলোই মোটামুটি ক্ষতিগ্রস্ত। আমাদের দোকানে প্রায় আপনার 4 ফুটের মতো পানি ছিল। আমাদের খাদ্য, মেডিসিন এবং মুরগি অনেক পরিমাণ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, তো এইখানে এগুলো কি এখানেই ছিল, আপনারা সরাইতে পারেন নাই? এখানে কিছু সরাইছি, এখান পর্যন্ত পানি উঠছে, উপরে এগুলো ভালো আছে, এগুলোতে এখানেও মাটি আছে ময়লা, এই পর্যন্ত পানি উঠছে। আমাদের ফ্রিজ এগুলো পানির নিচে একদম তলায় ছিল। কিন্তু আপনারা তো সরিয়ে নিয়ে যেতে পারতেন, সরিয়ে নিয়ে যেতে পারেন নাই? এত পরিমাণ বাড়বে, বৃহস্পতিবার রাত্রে বেলায় অনেক পানি বাড়ি গেছে। কিন্তু এই যে এখন পর্যন্ত দর্শক দেখুন পানিতে কিন্তু লেগে গেছে, এই যে বের করতে পারছি না, পানিতে এক একটা লেগে গেছে। এগুলো তো আর মনে হয় না ব্যবহারযোগ্য হবে। দেখি একটু যদি দেখাই, এখনো ভেজা, মানে বন্যার পানি চলে গেছে কিন্তু পানির যে ক্ষত চিহ্নগুলো সেগুলো কিন্তু রেখে গেছে এখন পর্যন্ত। এই যে দেখুন, সব ওষুধ নষ্ট হয়ে গেছে, প্রত্যেকটা ওষুধ কিন্তু নষ্ট হয়ে গেছে, এগুলো আর ব্যবহারযোগ্য না। এগুলো তো আপনারা ইনভেস্ট করে কিনেছিলেন নাকি? হ্যাঁ অবশ্যই, দোকানে বিক্রির জন্য বিভিন্ন কোম্পানি থেকে আমরা বিভিন্ন কোম্পানির পরিবেশক আমরা বিভিন্ন কোম্পানি থেকে নিয়েছি। আবার আমি একটা কথা বলে রাখা ভালো, আমি এই 2019 সালে সোনাগাজী উপজেলার এই শ্রেষ্ঠ পোলট্রি উদ্যোক্তা হয়েছি। পশু হাসপাতাল থেকে আপনারা আমাকে এই সম্মাননা স্মারকও দিয়েছিল। মাশাআল্লাহ। এখানে এই যে কারেন্টের যে অবস্থা, আমাদের হচ্ছে যে কি এখানে অনেক ডকুমেন্ট ছিল, ডায়ারিগুলো অনেক পানি, এখন আপনারা দেখতে পাচ্ছেন জিনিসপত্রের অবস্থা কিন্তু খুব খারাপ, এগুলো সব ভিজা অবস্থায় ছিল, এগুলো আমরা পানিতে শুকাইতেছি। মোটামুটি সব ডকুমেন্ট প্লাস দোকানের অবস্থা কিন্তু আমাদের মোটামুটি হিসাবের খাতা টাতা সব চলে গেছে না? বিভিন্ন হিসাব নিকাশের খাতাপত্র এগুলো সব বিভিন্ন কোম্পানির যে বাউচার, আপনার বিভিন্ন কোম্পানি থেকে আমরা যে নগদ লেনদেন করি, এইসব বাউচার, বিল বাউচারগুলো সব আপনার হয়ে গেছে। আচ্ছা, এইখানেও তো মনে হয় পানি চলে আসছে, এগুলো অনেক পানি ছিল, এগুলো আমরা হচ্ছে যে কি বন্যা পরবর্তীতে কিছু যেগুলো মোটামুটি ভালো, এগুলো একটা অবস্থানে রাখছি, এগুলো আরো শুকাই ব্যবহারের মোটামুটি উপযোগী করা যায় কিনা সেটা দেখতেছি। এগুলো সব পানির মধ্যেই ছিল, অনেকগুলো ড্যামেজ হয়ে গেছে। এখন পর্যন্ত কিন্তু দর্শক এই জায়গাটায় আমি যখন আসছি, একটা বন্যার পরবর্তীতে পানি পচা একটা গন্ধ আছে না, সেরকম একটা গন্ধ কিন্তু আসছে। এবং এখানে দেখেন কতগুলো ওষুধ, কিন্তু সমস্ত ওষুধ নষ্ট হয়ে গেছে। বন্যা পরবর্তী সময় মানুষের যেমন ওষুধের সংকট হয়, তেমনি কিন্তু পোলট্রি, ডেইরি সেক্টর এগুলো যদি নতুনভাবে আবার শুরু করতে হয়, তাহলে কিন্তু ওষুধের একটা বিশাল সংকট হবে বলে আমার মনে হচ্ছে। আপনার কি মনে হয়? জি, এরকমই আমাদের অনেক ওষুধ আপনার নষ্ট হয়ে গেছে। আসলে আমাদের অনেক এই পর্যন্ত পানি ছিল, এখানেও পানি উঠছে, এই পর্যন্ত পানির দাগ অলরেডি দেখা যাচ্ছে। হ্যাঁ, এরকম পানি ছিল এখানে দোকানে, অনেক পানি ছিল। ভাই আমি তো জানি আপনার খামারেও ক্ষতি হয়েছে। হ্যাঁ, আমার অনেক খামার ছিল, লেয়ার আমার 65,000-এর মতো লেয়ার ছিল, 70,000-এর মতো আপনার ব্রয়লার সোনালী কালার বার ছিল, 6-7 হাজারের মতো ব্রয়লার মুরগির ফার্ম ছিল। মোটামুটি আপনার হচ্ছে যে কি 70% নষ্ট হয়ে গেছে। ব্রয়লার সোনালী ফ্লোরের কোনো মুরগি নেই, কিছু মুরগি লেয়ারে, কিছু উপরের 3 স্টেপের উপরের স্টেপে কিছু মুরগি আছে। এছাড়া মোটামুটি আপনার আমার খাবার নষ্ট হয়েছে, প্রায় হচ্ছে যে কি 23 টনের মতো দোকানে খাবার ছিল, পোলট্রি ফিড 23 টনের মতো খাবার নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, খাবার 23 টনের মতো। এখন যে 30% মুরগি আপনি বলেন যে বেঁচে আছে, সেগুলো কি আজও মানে বেঁচে থাকার মতো স্বাস্থ্য কি তাদের আছে নাকি? বেঁচে থাকার মতো আমরা এখন এগুলো কিছু ইনভেস্ট করতেছি, কিন্তু এগুলো যে আউটপুট দেওয়ার কথা ডিম যেটা হয় লেয়ার মুরগি, কিন্তু ডিমগুলো আমরা কাঙ্ক্ষিত পাচ্ছি না আর কি, ডিমের এই প্রোডাকশন অনেক কম আমাদের। আচ্ছা, এই দোকানটার এবং আপনার খামারের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে? এই দোকানে আমরা তো মূলত হচ্ছে যে কি আমাদের বিভিন্ন কাস্টমারের কাছে বাকিতে খাদ্য, বাচ্চা, ওষুধ বিক্রি করি। সেক্ষেত্রে ও মুরগি রেডি হইলে সেইগুলো আমরা বিক্রি করি, আমাদের টাকাগুলো ওরা দেয়, লাভ হলে ওনারা নিয়ে যায় আর কি। সেক্ষেত্রে আমার মনে হয় 1,30,000-এর মতো মুরগি ছিল। মনে করেন আমার এটার যেটা নষ্ট হয়েছে 70% যেটা, এটা আনুমানিক মূল্য 2.5 কোটি টাকা হবে। 2.5 কোটি? অর্থাৎ আপনি যে পরিবেশক, তো আপনি কাস্টমারের কাছে যে বিক্রি করেন তার কিছু টাকা তো আসলে বিক্রির পরে, মুরগি বিক্রির পরে আপনারা পান। এখন তো তারা মুরগি বিক্রি করতে পারে নাই, তার মানে আপনিও টাকাটা পাচ্ছেন না।
বা কবে পাবেন এটাও ঠিক না, নেই। এটা আর পাওয়া যাবে বলে এটা বলা যাবে না। এটা তাহলে কত টাকা বললেন? 2.5 কোটি টাকার মতো। 2.5 কোটি টাকার মতো শুধু এই উদ্যোক্তা তিনি আসলে এখন লসের সম্মুখীন হয়ে আছেন। 2.5 কোটি টাকা, সেটার হচ্ছে আর্থিক মূল্য। আর শুধু এই দোকানে কি পরিমাণ ওষুধ আমার দোকানে নষ্ট ওষুধ হয়েছে? ছিল প্রায় আপনার 16-17 লাখ টাকার ওষুধ ছিল, আপনার 52 টনের মতো ফিট ছিল, অর্থাৎ তার বাজার মূল্য হচ্ছে আপনার 26-27 লাখ টাকার মতো ফিট ছিল। তার মধ্যে আপনার হচ্ছে যে কি 22-23 টনের মতো ফিট নষ্ট হয়ে গেছে। অল্প কিছু ফিট যেগুলো উপরে ছিল এগুলো বাঁচানো গেছে আর কি। আমরা ফার্মে কাজ করতেছিলাম, বাজারে যে পরিমাণ পানি উঠবে এটা আমরা কল্পনা করতে পারিনি। এই কারণে বাজারে আপনার সব হচ্ছে যে কি। তাহলে ফিড এবং ঔষধের মূল্য কেমন দাঁড়াতে পারে, আর্থিক মূল্য? ফিড এবং ওষুধের মূল্য আপনার ফিড হচ্ছে যে কি আপনার 26-27 লাখ টাকার মতো, আপনার হচ্ছে যে কি মেডিসিন হচ্ছে 16-17 লাখ টাকার মতো। এইগুলোই মোটামুটি আমার দোকানে স্টক ছিল আর কি, ফেজাল্ট স্টক ছিল। তার মানে অনেক বড় পরিমাণ একটা অর্থের কিন্তু আপনারা আসলে ক্ষয়ক্ষতি হয়েছে, অবশ্যই অনেক ক্ষয়ক্ষতি বড় গুনতে হচ্ছে। ধরনের আমাদের এতদিনের যত ইনকাম ছিল এবং কি বিভিন্ন ব্যাংক থেকে যে ঋণ করছি এবং বিভিন্ন আপনজন আত্মীয় স্বজন থেকে হাত লোন নিয়ে যে আমরা ব্যবসা মাত্র শুরু করছিলাম আজকে 8-9 বছর, কিন্তু আমাদের সবই শেষ হয়ে গেছে। এতদিন তো একটা নিশ্চিত ভবিষ্যৎ ছিল, তাহলে আগামীতে জি কি হবে? আগামী আমাদের তো অতীতে মনে করেন সুন্দর একটা জীবন চলার একটা মোটামুটি আমরা স্বাভাবিকভাবে নিশ্চয়তা ছিলাম আর কি। এখন তো অনাগত জীবন, আমাদের ভবিষ্যৎ পারিবারিক অবস্থা খুবই কঠিন অবস্থা। আমরা যে আপনার আগামী 1 মাস 2 মাস পরে কিভাবে চলবো সেটাও অনিশ্চিত, আমাদের দুর্বিষহ অবস্থা। এখন আপনার কোনো ধরনের ইনকাম নাই। এই দোকান দিয়ে আমরা হচ্ছে যে কি আমাদের পরিবার আমরা সবাই জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম ছিল। দোকানেরও তো ঔষধ এখন খুব বেশি বিক্রি হওয়ার কথা না, কারণ কোনো কিছু বিক্রি, ওষুধ খাদ্য কোনো কিছুই তেমন উল্লেখযোগ্য বিক্রি হচ্ছে না। কিছু হয়তো হালকা পাতলা বিক্রি হচ্ছে, যেসব মুরগিগুলো ছিল এগুলোর জন্য হালকা পাতলা বিক্রি হচ্ছে, কিন্তু এখনও সেটাও আবার অনেক সমস্যা, সেটা আপনার আনাটাও অনেক কঠিন হয়ে গেছে, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল খুব ক্রাইসিস। এখন আপনি ঘুরে দাঁড়াবেন কিভাবে? আপনার চাওয়া পাওয়াটা কি আসলে? এখন ঘুরে দাঁড়ানো তো যদি বিভিন্ন সরকারি বেসরকারিভাবে যদি আপনার হেল্প না পায়, ঘুরে দাঁড়ানোটা আমাদের জন্য অনেকটাই অসম্ভব। বিশেষ করে বিভিন্ন ব্যাংক থেকে যদি হচ্ছে যে কি আপনার এই স্বল্প সুদে যদি কিছু ঋণ পাই তাহলে হচ্ছে যে কি আমাদের জন্য সুবিধা হবে। ইতিপূর্বে আমাদের অনেক ব্যাংকে আমাদের ব্যক্তিগত চিচি লোন আছে, টার্ম লোন আছে, অনেক লোন আছে, এগুলো নিয়ে আমরা খুব দুশ্চিন্তার মধ্যে আছি, এগুলো কিভাবে পরিশোধ করব। চলমান যে লোন যেগুলো এখনো আপনারা বহন করছেন, সেই লোনগুলোর সুদ বা সেই লোনগুলোর কিস্তি যেন দীর্ঘমেয়াদে হয়, সেটাই আপনাদের চাওয়া, এবং স্বল্প সুদে বা বিনা সুদে যেন কৃষি লোন আপনারা পান, এটাই আপনাদের চাওয়া, তাই তো? আমরা আশা করি খুব দ্রুত আপনারা আসলে ঘুরে দাঁড়িয়ে আবার নতুন ভাবে সবকিছু শুরু করবেন। ধন্যবাদ আপনাদেরকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178-768-2832 নম্বরে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কি অবস্থা আপনার? চলেন হেঁটে হেঁটে কথা বলি। অবস্থা তো খুবই খারাপ, সব মারা গেছে মুরগি। 18টা সেটে মোট কতগুলো মুরগি ছিল আপনার? 60,000 মুরগি ছিল। সবগুলো কি লেয়ার? সবগুলা লেয়ার। এই 60,000 মুরগির মধ্যে আপনি কতগুলো বাঁচাইতে পারছেন ভাই? 20,000 মুরগি বাঁচাতে পারছি। ঠিক কত টাকার আনুমানিক আপনার ক্ষয়ক্ষতি হয়েছে, আপনি কি আমাকে একটু বলতে পারবেন? আমার প্রায় 5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 5 কোটি? 5 কোটি টাকা। আমার অবস্থা এখন খুবই করুণ অবস্থা। আমার পোলট্রি ছিল, মাছ ছিল, ডেয়ারি ফার্ম ছিল, তিনটাই আমার ক্ষতি করছে। আচ্ছা, মাছ? আমার মাছ ছিল মেবি 12 লক্ষ টাকার মাছ চলে গেছে।